আমরা সরস্বতী বালিকা বিদ্যালয়ে এবং শিল্প শিক্ষা সদনের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার নাম সৃজিতা। যদি কোনো চুম্বককে যদি কোনো কম্পাসের কাছে আনা হয় তাহলে কম্পাসের কাঁটা অন্যদিকে ঘুরে যাবে, কারণ আমরা জানি যে সাউথ সাউথকে বিকর্ষণ করে এবং সাউথ নর্থকে আকর্ষণ করে। আমরা দেখতে পাচ্ছি যে কম্পাসটা একটা জায়গাতে থেমে রয়েছে। এর ওপর দিয়ে যদি আমি একটি তারকে ধরি, এটা ধরবি? দেখা যাবে কম্পাসের কাঁটাটা অন্যদিকে ঘুরে যায়। ঘুরতে শুরু করেছে। কি বলে? এর থেকে বোঝা যাচ্ছে যে সমমেরু একে অপরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরুগুলো একে অপরকে আকর্ষণ করে, মানে সাউথ সাউথকে বিকর্ষণ করে এবং সাউথ নর্থকে আকর্ষণ করে। এখানে একটা বৈদ্যুতিক মোটরও রয়েছে, যেটাকে আমি বিদ্যুৎ চালনা করলে দেখা যাবে যে এই গোলটা ঘুরতে আরম্ভ করেছে। চাপ দিলে সেই তরলে আয়তনের পরিবর্তন হলে সেটা আদর্শ তরল যেমন জল কোনো আদর্শ তরলের ধারা রেখে এটা হচ্ছে দুটো, এখানে একটা প্লাস্টিকের স্ট্যান্ড আছে আর তার উপরে দুখানা লোহার পেরেক জাতীয় রয়েছে। তার উপরে আমি একটা ম্যাগনেট বসিয়েছি আর একদিকে নেগেটিভ তার নিয়েছি আর একদিকে পজিটিভ তার নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে যখন আমি একটা ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ চালানো হচ্ছি তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে থাকা যে গোল কুণ্ডলী আছে সেটা ঘুরতে আরম্ভ করেছে। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও ম্যাগনেট তৈরি করতে পারি। আমি একটা লোহার দণ্ডের ওপর কিছুটা তার জড়িয়েছি তামার, তার ওপর এটাকে আমি যদি এই লোহার কয়েন রয়েছে কয়েনে ঠেকাচ্ছি, যেটা দিয়ে দেখা যাচ্ছে যে এটা মানে উঠছে না, মানে আকর্ষণ করছে না কয়েনটাকে। কিন্তু এর মধ্যে দিয়ে যখন আমি যখন এর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করছি তখন দেখা যাবে এটা আকর্ষণ করছে। নমস্কার, আমি শিরতি ঘোষ পাড়ুই। আজকে আমি বার্নৌলিস প্রিন্সিপালের একটা প্রয়োগ দেখাবো। একটু ধর। তো এখানে আমরা দেখবো যে একটা হেয়ার ড্রায়ার কে যখন আমরা চালাচ্ছি তখন এর ওপর একটা বল হাওয়ায় ভাসছে, দেখতে খুব ভালো লাগছে। যদি এটা আমরা বাঁকাই তাহলেও ভাসছে, এদিকেও যদি বাঁকাই তাহলেও ভাসছে। এর কারণ আমরা জানবো। এটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতিতে বলা আছে যে কোনো আদর্শ তরলের ধারারেখা প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো প্রস্থচ্ছেদে তরলের একক ভরে স্থিতিশক্তি, চাপ শক্তি, গতিশক্তির মান সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ বার্নৌলি আমাদের কাছে এইটা বলতে চেয়েছেন যে বেগ বাড়লে চাপ কমবে, আবার বেগ কমলে চাপ বাড়বে। এই দুটো কথা নিয়ে আমরা এই পুরো ব্যবস্থাটা করেছি। এই দুটো কথা আচ্ছা।
স্বাভাবিকভাবে বায়ু প্রবাহিত হচ্ছে। যখন আমরা হেয়ার ড্রায়ারটা চালাচ্ছি তখন বায়ুর বেগটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের বার্নৌলি বলেছে যে বেগ বাড়লে চাপ কমবে। যদি আমরা এই ছবিটায় দেখি তাহলে ভালো করে, এখানটায় বার্নৌলির কথা অনুযায়ী যদি বেগ বাড়ে তাহলে এই দুটো জায়গায় হচ্ছে চাপ কমছে, কিন্তু এই জায়গাটা তো চাপ বেশি, কেননা হেয়ার ড্রায়ারটা যখন চালানো হচ্ছে তখন হেয়ার ড্রায়ারটা উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। আচ্ছা, একটু নামা। ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, তাহলে এই বলটার প্রবণতা কি হবে না, বেশি চাপ থেকে কম চাপের দিকে যাওয়া, অর্থাৎ উপরের দিকে উঠে যাওয়া। তাহলে এই বলটা একদম উপরে উঠছে না কেন, বলটা ভাসছে কেন, কেননা এখানে চাপের কম হওয়ার ফলে দুদিকে যেহেতু চাপ কম, তাই এখানে একটা নিম্নচাপের স্তম্ভ তৈরি হচ্ছে। এছাড়া নিম্নচাপের স্তম্ভ তৈরি হচ্ছে, আশেপাশের উচ্চচাপের যে বাতাস এই নিম্নচাপের স্তম্ভকে চারদিকে ঘিরে রেখেছে। এছাড়া আমরা যদি দেখি একটা ঊর্ধ্বমুখী বল হেয়ার ড্রায়ারের মুখ থেকে আসছে, তাহলে একটা নিম্নমুখী বলও আসবে। যেহেতু নিউটনের থার্ড ল কি বলেছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমরা যদি দেখি এই বলটার তো তাহলে নিজস্ব ওজন আছে, এই ওজনের ফলে বলটা নিচের দিকে একটা বল প্রয়োগ করছে। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখছি, একটা ঊর্ধ্বমুখী বল, একটা নিম্নমুখী বল। এছাড়া বলের আশেপাশে উচ্চ চাপের একটা আস্তরণ। তাহলে এই সবের কারণে বলের যে প্রকৃত ওজনটা সেটা কি হচ্ছে না, প্রতিমিত বা ব্যালেন্স হয়ে যাচ্ছে, এই জন্য বলটা হাওয়ায় এইভাবে ভাসছে। এখানে আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে ম্যাগনাস এফেক্ট। এইটার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস দেখাতে হবে, এটা অনেকটা খেলনার মতোই দেখতে, চলো সেটা দেখে নেয়। এটা দু আঙুল দিয়ে ধরতে হবে। যা বলবো এখন লাগছে না। এটা যখন ওড়াচ্ছিলাম ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এটা কিছুটা ওপরে উঠে নিচে নামলো, এটা হচ্ছে ম্যাগনাস বলের প্রভাবে, সেটা আমি বলছি। আমরা যেমন দেখলাম এটা কিছুটা ওপরে উঠে নিচে নামলো, এটা একটা খেলনা টাইপের। এছাড়া আমরা টিভিতে তো অনেক সময় ফুটবল দেখি, ফুটবলে দেখি যে বাতাসের মধ্যে যখন শট মারা হচ্ছে ফুটবলটা, বাতাসের মধ্যেই বলটা নিজের গতির অভিমুখটা পরিবর্তন করে ফেলছে। এটা কেন হচ্ছে? এটা এক ধরনের বলের জন্য হচ্ছে, সেই বলটার নাম হচ্ছে ম্যাগনাস এফেক্ট। তো ম্যাগনাস এফেক্ট কি, তাহলে ম্যাগনাস এফেক্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তাহলে কোন প্রবাহী পদার্থ কি হতে পারে, তরল হতে পারে, বায়ু হতে পারে, যে কোনো প্রবাহী পদার্থ। তাহলে কোন প্রবাহী পদার্থে নিমজ্জিত অবস্থায় ক্রমবর্ধমান মানে ঘূর্ণমান, এটা যেমন দেখলে এটা ঘুরছিল, তেমন বলটাও ক্রমবর্ধমান মানে ঘুরছিল। এই ঘোরার জন্যই এই এক ধরনের আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র এটা চোঙাকৃতি বা গোল কোনো বস্তুর উপরই এটা কাজ করে এই গতিটা, এছাড়া চৌকো ফৌকোতে আকারের এটা কাজ করে না। তাহলে এই ধরনের একটা আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে, এর ফলে একটা বল হচ্ছে, বলের সৃষ্টি হচ্ছে। এই বলটাই হচ্ছে ম্যাগনাস এফেক্ট। যদি একটু ভালো করে বোঝা যায় তাহলে এখানে একটু দেখলে বোঝা যাবে যে বলটা ওপর থেকে নিচের দিকে ঘুরছে, আর বলের গতির অভিমুখটা হচ্ছে সামনের দিকে। তাহলে নিশ্চয়ই সামনের থেকে পেছনের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে। নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে যখন বাতাসটা এইখানটা আসছে, অর্থাৎ বলের উপরে পৃষ্ঠে আসছে, তখন বাতাসটা ছিটকে গিয়ে এখানে চলে আসছে, কেননা বলটা ক্রমবর্ধমান ভাবে ঘুরছে। কিন্তু নিচের দিকে বাতাসের গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে না, কেন? এখানে বলের গতির অভিমুখ আর বাতাসের গতির অভিমুখ সম্পূর্ণ বিপরীতমুখী, আর এখানে বাতাসের গতির অভিমুখ আর বলের গতির অভিমুখ সম্পূর্ণ এক হওয়া এখানটা বেঁকছে, আর এখানে সম্পূর্ণ বিপরীতমুখী অভিমুখটা হওয়া এখানে দুটো কি বাতাস নিজের গতিপথে সোজাভাবে চলে যাচ্ছে। এর ফলে এর মাঝখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হচ্ছে। যা যদি ধরো একটা ছোট জায়গায় অনেক স্টুডেন্ট আছে আর একটা ফাঁকা জায়গা, তাহলে কি হবে? স্টুডেন্টরা হুড়মুড় করে গিয়ে ফাঁকা জায়গা যাওয়ার চেষ্টা করবে। ঠিক এইভাবে নিচের বাতাস এই শূন্য স্থানটা পূরণ করার জন্য একটা বল প্রয়োগ করবে। তাহলে ফুটবলের ওপর দুটো বল আসছে, একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, একটা হচ্ছে
মানে ডান দিক থেকে বাঁ দিকের দিকে, তাহলে এই দুটো বল প্রয়োগ হচ্ছে। তাহলে নিচ থেকে ওপর দিকে বলটা প্রয়োগ হওয়ার ফলে বলটা ওপর দিকে কিছুটা উঠছে, আর ডান দিক থেকে বাঁ দিকের দিকে এই বলটা প্রয়োগের ফলে বলটা কিছুটা উপরে উঠে বেঁকে যাচ্ছে। ঠিক এমনই এইটা যখন আমরা চালিয়েছিলাম তখন এটা কিছুটা উপরে উঠলো ম্যাগনাস বলের প্রভাবে, আর এটা নেমে গেল তারপর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলটা যে এই বেঁকে যাওয়ার ঘটনা বা এটা ওপরে ওঠার ঘটনার জন্য একটা অতিরিক্ত বল আমাদের পাচ্ছি। সেটা কি? সেটাই হচ্ছে ম্যাগনাস বল। এই কারণে এই বল গতির অভিমুখ পরিবর্তন করে, আর এটা কিছুটা গতির অভিমুখ পরিবর্তন করে ওপরে উঠে যায়। এই দুটোই হচ্ছে। আমি হিয়া সিনহার, আজকে আমি আলো কয়েকটি নির্দিষ্ট ব্যাপারে এক্সপেরিমেন্ট করে বোঝাতে চলেছি। আচ্ছা, আমরা সবাই জানি যে আলো কি। আলো হচ্ছে এক রকমের শক্তি যা বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে যখন পড়ে তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। এটা আমাদের জানার কথা। তো আলোরই কয়েকটা ব্যাপার নিয়ে আমরা কয়েকটা এক্সপেরিমেন্ট করব। প্রতিফলন, প্রতিসরণ, আলোর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন, ফাইবার অপটিক সেল মানে ফাইবার অপটিক কেবল কিভাবে কাজ করে সেসব ব্যাপারে। তো শুরু করা যাক। আচ্ছা, আমি প্রথমে শুরু করতে চাই আলোর প্রতিফলন থেকে। আমরা সবাই জানি যে আলোর প্রতিফলন কি। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে অপর মাধ্যমের কিছু অংশ, আলোকোষের কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটিকে আলোর প্রতিফলন বলে। একটু ভালো করে দেখবেন জায়গাটা। অবশ্যই টেলিমিটার খারাপ হয়ে গেছে। আপনারা যদি ভালো করে দেখেন তো দেখবেন উপরের অংশ থেকে প্রতিসরণ হচ্ছে, নিচের অংশে একটা সাধারণ প্রতিফলন ঘটছে ঠিক এই অংশ থেকে। আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যেটা দেখছেন এটা হচ্ছে সাধারণ প্রতিফলন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় আর আলোক রশ্মির মান মাধ্যম ধর সংকট কোণ অপেক্ষা বেশি হয় তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে থাকে। ভালো করে লক্ষ্য করে দেখবেন। আশা করছি আপনারা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন। দেখলে বুঝতে পারবেন এই অংশে কোনো আলোক রশ্মি প্রদূষিত হচ্ছে না, পুরোপুরি প্রতিফলিত হচ্ছে। দেখুন এখান থেকে পুরোপুরি ফিরে আসছে। এটা আমরা সাধারণত হীরের মধ্যে দেখতে পারি, মরুভূমির মরীচিকায় দেখতে পাই। এছাড়া পদ্ম পাতার উপর কোনো জলের টুকরো পড়লে জলের অংশটা চকচক করে ওঠে একই কারণের জন্য। আচ্ছা, এরপর দেখানো যাক তরঙ্গের ব্যাপারে। আচ্ছা, সাধারণত দিদি এখানে এসে একবার দিদি। আচ্ছা, সাধারণত দুই ধরনের তরঙ্গ হয়ে থাকে। একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ তরঙ্গ বিস্তারের সময় মাধ্যম কণার সাপেক্ষে লম্বভাবে কম্পিত হতে থাকে। আর এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই অনুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ বিস্তারের সময় মাধ্যম কণার সাপেক্ষে সমান্তরালভাবে লম্বভাবে পরিচিত হতে থাকে, কিন্তু সমান্তরালভাবে গিয়ে থাকে। আমি একটু দেখাচ্ছি। সৃজিতা সৃজিতা শোন, ধর। হ্যাঁ, তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ, তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তির্যক তরঙ্গ। এটা বলতে পারেন এইভাবে তির্যক তরঙ্গ যাতায়াত করে অথবা এইভাবে যাতায়াত করে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ অনেকটা এইভাবে যাতায়াত করে। এই যেভাবে যাতায়াত করে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ ইংলিশে ট্রান্সভার্স ওয়েভ নামে পরিচিত, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে লংজিটিউডাল ওয়েভ নামে পরিচিত। আচ্ছা, আমি যে আপনাদের সাথে কথা বলছি, আপনারা যে আমার কথাটা শুনতে পাচ্ছেন, এই ক্ষেত্রে সাউন্ড ওয়েভ কাজ করে থাকে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ যার কথা আমি বলছি সেটা এই অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে যাতায়াত করে থাকে। ভালো করে দেখবেন। আর তির্যক তরঙ্গ সাধারণত আলোর মধ্যে আমরা দেখতে পারি। পৃথিবী থেকে মানে পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে যে আলোটি আসে এটা সেই তির্যক তরঙ্গের মাধ্যমে এসে থাকে। এবার আমি সেটা প্রমাণ করে দেখাচ্ছি। আপনি আমার হাতে দুটি পোলারাইজড প্লেট দেখতে পাচ্ছেন। এই দুটোর মাধ্যমে আমি প্রমাণ করতে পারি যে আলো তির্যক তরঙ্গে যাতায়াত করে না অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে যাতায়াত করে। ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি দুটো পোলারাইজড প্লেটকে একসাথে সমান্তরালে রাখছি একে অপরের সাপেক্ষে, তখন এখান থেকে এটা পুরোপুরি ভিজিবল হচ্ছে। কিন্তু যখন আমি একটাকে অপরের সাপেক্ষে অসমান্তরালভাবে রাখছি তখন এখানে আলোর জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে। এটি হয়ে থাকে কারণ আলোক রশ্মি এই মাধ্যমটিকে পেরিয়ে এই মাধ্যমে পৌঁছাতে পারে না, বলে এখানে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গার সৃষ্টি হয়। সেম হচ্ছে এই ক্ষেত্রে। এই থেকে আমরা বলতে পারি যে আলো হচ্ছে একটি তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়।
আচ্ছা, যদি আপনারা এখন ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে লক্ষ্য করে বুঝতে পারবেন যে জলটা এখানে গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে, এটা নামিয়ে দাও। এবার আপনারা বলতেই পারেন যে এখানে জলের রংটা গ্রিন হলো কি করে, কারণ আলো তো সরল রেখায় যাত্রা করে, এখানে তো জলটা বক্র ভাবে পড়ছিল, মানে বাঁকা পথ অনুসরণ করে, তাহলে জলের রংটা তো গ্রিন হওয়ার কথা ছিল না। তাহলে এই ক্ষেত্রে সরল রেখা যাতায়াত করে যে আলো, সেটার কারণে জলটা গ্রিন হলো কি করে। তাহলে শুনুন, এই ক্ষেত্রে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার কারণে আলোর যখন এক প্রান্ত থেকে জলের মধ্যে ঢোকে তখন বারংবার পূর্ণ প্রতিফলিত হয়ে অন্য প্রান্ত থেকে নির্গত হয়। এর ফলে আমরা যেটা দেখলাম ওই এক্সপেরিমেন্টের ফলে জলটার রংটি পুরোপুরি ভাবে সবুজ হয়ে গেল। এই একই অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় ফাইবার অপটিক কেবলে। আশা করছি আপনারা ফাইবার অপটিক কেবলের ব্যাপারে শুনেছেন। ফাইবার অপটিক কেবল হলো একটি অত্যন্ত সূক্ষ্ম এবং নমনীয় কাঁচতন্তু। এর এক প্রান্ত থেকে আলো প্রবেশ করে বারংবার পূর্ণ প্রতিফলনের মাধ্যমে যখন অন্য প্রান্ত থেকে নির্গত হয়, তার ফলে ফাইবার অপটিক কেবল থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারি। ফাইবার অপটিক কেবল তথ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।